বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ারই রয়েছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব সয়েল টেস্ট বা সাবসয়েল ইনভেস্টিগেশন সম্পর্কে। সয়েল টেস্ট কি, কেন করাবো, করলে কি সুবিধা হবে, এসব বিষয়ে মেনলি আমি আলোচনা করবো এবং সয়েল টেস্ট করার সময় কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তো এখানে একটা প্লটের মধ্যে আমরা সয়েল টেস্ট আজকে করতেছি। তো এই সয়েল টেস্ট সম্পর্কে আমি আলোচনা করব, আর ওভারঅল সয়েল টেস্ট নিয়ে বিস্তারিত একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করবো আমি। তো সয়েল টেস্ট বা সাবসয়েল ইনভেস্টিগেশন হলো একটা পরীক্ষা। আসলে এটা পরীক্ষাটা দুই ভাগে বিভক্ত, একটা হলো ল্যাব টেস্ট আর একটা হলো ফিল্ড টেস্ট। তো ফিল্ড টেস্টটা সাধারণত ফিল্ড টেস্ট সেটাকে আমরা স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট বলে থাকি। এটা ফিল্ডেই করা হয়, যেটা একটু পরে করা হবে, আমি সেটা দেখাবো। আর ল্যাবে এরপর ফিল্ড টেস্ট থেকে আমরা স্যাম্পল কালেক্ট করে নিয়ে ল্যাবে নিয়ে যাই, ল্যাবে নিয়ে গিয়ে সেখানে আমরা ল্যাবে টেস্ট করি। তো সয়েল টেস্টটা আসলে আমরা কেন করা প্রয়োজন, যে কোনো বিল্ডিংয়ের জন্য কেন সয়েল টেস্ট করবো আমরা, সেটা সবার আসলে জানা প্রয়োজন। সয়েল টেস্ট করার মেইন উদ্দেশ্য হলো আমাদের বা পারপাস হলো মাটির ভার বহন ক্ষমতা বের করা। অর্থাৎ আমার বিল্ডিংয়ের যে লোডটা আসতেছে বা টোটাল যে ওয়েট, সেই ওয়েটটা আমি যেই মাটির মধ্যে করব সেই মাটি নিতে পারবে কিনা সেটা বের করাই হলো আমাদের সয়েল টেস্ট করার মূল উদ্দেশ্য। যদি আমার বিল্ডিংয়ের টোটাল লোডটা আমি যে মাটির মধ্যে বিল্ডিংটাকে করবো সেটা যদি নিতে পারে তাহলে বিল্ডিংটা সেফ, আর যদি না নিতে পারে তাহলে এটা কিন্তু মানে ভবিষ্যতে একটা কোনো দুর্ঘটনা হতে পারে। তো সেজন্য বিল্ডিং করার পূর্বে অবশ্যই সয়েল টেস্ট করা প্রয়োজন। যে কোনো বিল্ডিং করার পূর্বে, সেটা ছোট হোক বড় হোক সেটা কোনো বিষয় না। আমি মনে করি একতলা বিল্ডিং করলেও সয়েল টেস্ট করা উচিত আর কি। আর হাইরাইজ বিল্ডিং হলে তো অবশ্যই করতেই হবে, মাস্ট বি। তো এখন সয়েল টেস্ট করলে আপনার কী সুবিধা বা কী লাভ হবে আপনার, প্রথমত হলো আপনার ফাউন্ডেশন ডিজাইনটা ইকোনমিক হবে। অর্থাৎ আপনার যে আপনি কী ধরনের ফাউন্ডেশন দিবেন, এখানে কি শ্যালো ফাউন্ডেশন দিবেন নাকি ডিপ ফাউন্ডেশন, মানে পাইল করবেন নাকি ফুটিং করবেন নাকি ম্যাট ফাউন্ডেশন দিবেন, এটা কিন্তু আপনার সয়েল টেস্ট রিপোর্ট থেকে আসবে। অর্থাৎ আপনার মাটির ভারবহন ক্ষমতা অনুযায়ী আপনার আমরা ডেপথ অফ ফাউন্ডেশন বা ফাউন্ডেশনের টাইপটা নির্ধারণ করব। এখন অনেক সময় দেখা যায় যে আপনার হয়তো একটা 6-7 তলা বিল্ডিং আমরা শ্যালো ফাউন্ডেশন ফুটিং দিয়ে করতে পারি, আবার 3-4 তলা বিল্ডিংও পাইলিং করা লাগতে পারে। এটা ডিপেন্ড করতেছে আসলে মাটির ভারবহন ক্ষমতা কেমন সেটা। তো এখন কেউ যদি মাটির ভারবহন ক্ষমতাটা না বের করে সয়েল টেস্ট করে, তাহলে সেক্ষেত্রে যে প্রবলেমটা হবে সেটা হলো আসলে সে আন্দাজে একটা ফাউন্ডেশন টাইপ নির্ধারণ করবে। হ্যাঁ, মানে সে তো আসলে মাটির তো ক্যারেক্টারিস্টিক্স এমন যে দেখে বোঝা যাবে না এটার ব্যারিং ক্যাপাসিটি কেমন। তো সেজন্য যদি সয়েল টেস্ট করা হয় তাহলে সেক্ষেত্রে প্রতি বিভিন্ন ডেপথে মাটির ভারবহন ক্ষমতা কত সেটা আমরা পেয়ে যাই কিন্তু, এবং আমরা সেই ভারবহন ক্ষমতা অনুযায়ী আমরা ফাউন্ডেশনটার টাইপটা নির্ধারণ করি, মানে কি শ্যালো ফাউন্ডেশন হবে নাকি ডিপ ফাউন্ডেশন হবে সেটা। অনেক সময় ক্লায়েন্টরা আমাদেরকে কোশ্চেন করে দেখে, আমি 5 তলা একটা বিল্ডিং করব, এটাতে কি শ্যালো ফাউন্ডেশনে হবে নাকি অর্থাৎ মানে ফুটিং দিয়ে হবে নাকি পাইল ফাউন্ডেশন করা লাগবে, পাইলিং করা লাগবে। তো এই ক্ষেত্রে আমাদের কোশ্চেন বা আমার অ্যান্সার হলো যে আপনার যদি মাটির অবস্থা ভালো হয়, অর্থাৎ যদি আমি সাপোজ শ্যালো ফাউন্ডেশন 7 ফিট ডেপথ, সাপোজ 7 ফিট ডেপথে যদি আমার 7 ফিট ডেপথে গিয়ে যদি এমন মাটি পাই যেই মাটি আমার বিল্ডিংয়ের ভারটা বহন করতে পারবে, তাহলে সেক্ষেত্রে আমার এই 5 তলা বিল্ডিং জন্য শ্যালো ফাউন্ডেশন দিলেই চলবে। আর যদি এরকম যদি দেখি যে 15 ফিট ডেপথে গিয়েও মাটির অবস্থা খুবই খারাপ, মানে একদম থেকে 5 ফিট থেকে 15 ফিট পর্যন্ত আমি ব্যারিং ক্যাপাসিটি খুবই কম পাচ্ছি, যেটা আমার বিল্ডিংয়ের ভার বহন করার জন্য যথেষ্ট না ওই মাটিটা, তাহলে সেক্ষেত্রে আমাকে কিন্তু আরও নিচে ফাউন্ডেশনটা দিতে হবে। অর্থাৎ মাটির শক্ত স্তরে আমাদের বিল্ডিংয়ের লোডটাকে ট্রান্সফার করে দিতে হবে, এটাই হলো আমাদের উদ্দেশ্য। সয়েল টেস্ট আসলে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার দুইজনের, মেনলি জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একটা পার্ট আমরা বলতে পারি এটাকে, কিন্তু স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের জন্য সয়েল টেস্ট রিপোর্ট বা মাটির ব্যারিং ক্যাপাসিটি কেমন সেটা জানা প্রয়োজন। কারণ ফাউন্ডেশনের স্ট্রাকচারাল ডিজাইন করার জন্য আমাদের মাটির ব্যারিং ক্যাপাসিটি প্রয়োজন। মূলত আমাদের টার্গেট থাকে মাটির বিল্ডিংয়ের যে লোডটা আছে সেটাকে মাটির শক্ত স্তরে পৌঁছে দেওয়াই হলো আমাদের উদ্দেশ্য, তাহলে বিল্ডিংটা সেফ হবে আর কি, কোনো সেটেলমেন্ট হবে না। তো সয়েল টেস্টের ইকুইপমেন্টগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো। এখানে হলো পাইপ, এটা হলো হ্যামার, এটার ওয়েট হলো 63.5 কেজি। এইটা 30 ইঞ্চি উপর থেকে ফেলা হবে ফ্রি ফল। প্রতি 6 ইঞ্চির জন্য যে কয়বার আমাদের হ্যামারিং করা লাগবে, প্রথম 6 ইঞ্চি আমরা হিসাব করবো না, সেটা হলো সেটিং ভ্যালু, পরবর্তী 12 ইঞ্চি আমরা হিসাব করবো। এটা হলো ট্রাইপয়েড। তো সয়েল টেস্টটা কীভাবে করা হয় সেটা আমি এখন দেখাবো। এখানে বোরিং করা হচ্ছে,
বোরিং করার নিয়ম হলো যে যত ছোট বিল্ডিংয়ে হোক, মানে যত ছোট এরিয়ায় হোক, সেক্ষেত্রে আমাদের 3টা বোরিং করতে হবে অ্যাটলিস্ট। হ্যাঁ, এটা বিএনবিসি গাইডলাইন। এরপরে আপনার প্লট অনুযায়ী বোরিং করতে হবে। এখানে প্রতি 6 ইঞ্চি পর পর মার্কিং করা হচ্ছে। প্রথম 6 ইঞ্চির জন্য আমরা এসপিটি ভ্যালু নিব না, পরবর্তী 12 ইঞ্চির জন্য যতটা হ্যামারিং লাগে সেটাই হলো আমাদের এসপিটি ভ্যালু। ওকে, এটা হলো স্প্লিট স্পুন স্যাম্পলার। স্প্লিট স্পুন স্যাম্পলার, এখান থেকে মূলত আমাদের স্যাম্পলটা কালেক্ট করা হবে। এই স্যাম্পলটা কালেক্ট করা হচ্ছে। এই স্পুনটা 2 ভাগে ভাগ হয়ে যায়, যার কারণে এটার নাম হলো স্প্লিট স্পুন স্যাম্পলার। এই স্যাম্পলটা এখানে আছে। না, সমস্যা নেই। এটা হলো এই এখন স্যাম্পলটা বের করা হচ্ছে। এটা হলো স্যাম্পল। এখানে বালি মাটি পাওয়া গেছে। স্যাম্পলটা এখন পলিথিনে ভরে তারপর এটা ল্যাবে নিয়ে যাওয়া হবে ল্যাব টেস্ট করার জন্য। এখানে যে স্যাম্পলটা কালেক্ট করা হয় সেটা হলো ডিস্টার্ব স্যাম্পল। ডিস্টার্ব স্যাম্পলটা আমরা কালেক্ট করি এই স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্টে, ফিল্ড টেস্টের মাধ্যমে ডিস্টার্ব স্যাম্পল কালেক্ট করি।